মমতা ব্যানার্জি খুশি কেন? মমতা ব্যানার্জি খুশি হলো যাতে করে এক্ষুনি ভোট অবধি 16ই জুলাই পর্যন্ত তার মন্ত্রিসভার লোকজন অ্যারেস্ট হবে না। ওইগুলো বাজারে বলতে হয় তাই বলেছি। মাফলার গেছে হাওয়াই চটিকে যেতে হবে, 16ই জুলাই পর্যন্ত তাকে যেতে হবে না, এটাতে উনি খুশি। নমস্কার, হাউতে আমি সঙ্গীতা। আপাতত চাকরি যাচ্ছে না, 16ই জুলাই পর্যন্ত চাকরি বহাল থাকছে 2016 এসএসসির চাকরি প্রাপকদের। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি, তার সঙ্গে কথা বলবো। তাহলে এতদিন এসএসসি বলছিল যোগ্য অযোগ্য এটা বাছা সম্ভব নয়, এদিকে সুপ্রিম কোর্টে গিয়ে সেই অযোগ্যের পরিমাণটা আরও বেশি, সেটা তারা স্বীকার করে নিল। তাহলে এটাতে কি রাজ্যের মুখ পুড়ল নাকি রাজ্যের মুখ বাঁচলো? মমতা ব্যানার্জি তো এক্স হ্যান্ডেলে তিনি খুশি সুপ্রিম কোর্টের রায় শুনানিতে, তেমনটাই জানালেন। মমতা ব্যানার্জি তো সারা জীবন ডায়লগই দিয়ে গেলেন। ইলিগ্যালিটির সংখ্যাটা এখন এসে দাঁড়িয়েছে প্রায় 8,300 সামথিং, 324। এই পশ্চিমবাংলাতে দেখুন, আজকে যারা যারা চাকরি পেয়েছে তারা তো শান্তিতে ঘুমোবে, তাদের পরিবার দেখবে, দেশের জন্য কাজ করবে, শিক্ষকতা করবে, বা যিনি গ্রুপ ডিতে কাজ করেছেন তিনিও যে কাজ করছেন সেটা তিনি দেশের জন্যই কাজ করছেন বা রাজ্যের জন্য কাজ করছেন। আজকে তাদেরকে চাকরি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে দৌড়তে হচ্ছে। এই যে 25,000 ছাত্রছাত্রী যাদের চাকরি চলে গেছিল, আপনি কি ভাবেন এই স্টে অর্ডারটা হয়ে গেছে বলে সবাই শান্তিতে আছে? একেবারেই না। 16 তারিখ পর্যন্ত আপনার যেটা সুপ্রিম কোর্ট 9 নভেম্বর 2023 যে স্টে অর্ডারটা 6 মাসের জন্য দিয়েছিল, সেই স্টে অর্ডারটা 16ই জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট এক্সটেন্ড করেছে। ওটা এক্সপায়ার হয়ে যাচ্ছিল ওই স্টে অর্ডারটা 9 তারিখে, 9 তারিখ পর্যন্ত ছিল, 6 মাস হিসাব করলে। সেইটা আপনার 16ই জুলাই পর্যন্ত ওই ইন্টারিম অর্ডারটা সুপ্রিম কোর্ট আবার রিভাইভ করে দিয়ে দিল। এইটা হচ্ছে কারণ যখন জাজমেন্টে ছিল নাল অ্যান্ড ভয়েড। এর জন্য কি এটা স্বস্তির? কোনো স্বস্তিরই জায়গা নেই। দেখুন, এখন যদি মমতা ব্যানার্জি মনে করে যে আমার স্বস্তি, আজকে এই যে জেনুইন ক্যান্ডিডেট, এটা তো অস্বীকার করার জায়গা নেই। 8,000 মতো যদি বাদ দেয় 25,000-এর থেকে, তাহলে মোটামুটি 17,000 সামথিং একটা ফিগার জেনুইন ক্যান্ডিডেট আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কালকে আপনি যদি দেখেন ইন সার্ভিস টিচার যারা ছিল তারা করেছে যে তারা একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে এসেছে, তাদের তো ভুল নয়, তাদের এখনও কিন্তু বিপদ কাটেনি, তারা এখনও কিন্তু তাদেরকে লড়তে হচ্ছে। পিসিমণি শান্তিতে আছে বলে তারা শান্তিতে নেই। তাদেরকে পশ্চিমবাংলার যারা চাকরি করছে তাদের 17,000 লোককে, তাদের জীবনকে একটা ভাসমান কন্ডিশনে পাঠিয়ে দিল। 1, 2, যারা রাস্তায় বসে আছে চাকরি পায়নি, এই 8,000 বেআইনি নিয়োগ করার জন্য যারা চাকরি পায়, এই 8,000টাতে তো ফিল আপ করতে হবে। গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12, এই 8,000 যে জায়গায় চাকরি, এটা তো ফিল আপ করতে হবে। এই 8,000 হাঁটবে, এই 8,000 বাঁচবে না, এই 8,000টা চোর। এই 8,000-এর বাইরে যেগুলো আছে, সুপ্রিম কোর্টের জজ সাহেব ভেবেছেন যে তাদের অন্তত একটা চেষ্টা করা হোক, তার সেটা মোটামুটি সব পক্ষই একমত, একটা চেষ্টা করা হোক যে 8,000-এর বাইরে যারা আছে তাদেরকে স্যাগ্রিগেট করা যায় কি না। যদি স্যাগ্রিগেশন পসিবল হয় তাহলে থাকবে, যদি স্যাগ্রিগেশন পসিবল না হয় যাবে। চিন্তায় সেই 25,000-ই রয়ে গেছে। এখানে পিসিমণি কি চায়? পিসিমণি চায় আমার মুখ্যমন্ত্রীর চেয়ারটা ঠিক থাকলেই হলো। এই যে যারা যারা ধরুন বেকার যুবক যুবতী পশ্চিমবাংলাতে রয়ে গিয়েছে, তাদের তো ভবিষ্যৎ, একটা জেনারেশন শেষ হয়ে গেল 2011 সালের পর থেকে, আর 2024 সাল পর্যন্ত একটা জেনারেশন শেষ হয়ে গেল পশ্চিমবাংলা। তার দায়িত্ব কে নেবে? একটা বিষয়, এই যে মুচলেখা দিতে হবে সবাইকেই, যে যদি অযোগ্য প্রমাণিত হয় তাদেরকে পুরো বেতনটা ফেরত দিতে হবে, ওই 12% সুদটাই কি বহাল থাকবে? ভুল, সবাইকে মুচলেখা দিতে হবে না। আবারও আপনাকে বললাম, 25,000-এর মধ্যে যেগুলো জেনুইন ক্যান্ডিডেট, মানে ক্যাটাগরি সুপ্রিম কোর্ট যেটা ভাগ করে দিয়েছে, যাদের আপনার এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি হয়েছে, এই চোরগুলো জানে। যাদের আপনার চাকরি হয়েছে প্যানেলের নাম নেই, এই চোরগুলো জানে। আমাদের কাছেও লিস্ট আছে।
কিছুদিন পর আমরাই পারলে এসএসসি এইগুলো ভাগ করতে পারছে না। ভাগ করছে না, কারণ এসএসসি যারা তৃণমূলের নেতা নেত্রী এই 8,000-এর থেকে পয়সা খেয়ে চাকরি দিয়েছে, যার জন্য এইটাকে ভাগ করে দিলে তাহলে তো এই মামলাটাই শেষ, কালকেই মামলাটা শেষ হয়ে যেত। মামলাটা তো শেষ হলো না, মামলাটা তো এই 25,000 ছেলেমেয়ের ওপরে খাড়া হিসাবে ঝুলে রইল। এসএসসি ছাড়া এটা অন্য কেউ এসএসসি ছাড়া কোনো কম্পিটেন্ট অথরিটি নেই, এই ভাগ না নেই। এসএসসিকেই এটা করতে হবে। 8,000-কে যদি স্যাগ্রিগেট করে দেয়, বিভিন্ন পয়েন্ট নিয়ে লড়ছে, 8,000-কে যদি কালকেই তো সুপ্রিম কোর্টে দিয়ে দিতে পারতো, হাইকোর্টে দিতে পারিনি, এখন দিচ্ছি। তাহলে এই মুচলেখার বিষয়টা যেটা বলছিলাম, তাহলে কাদেরকে মুচলেখা? যাদের প্যানেল এক্সপায়ারের পরে চাকরি হয়েছে, যাদের প্যানেলে নাম নেই চাকরি হয়েছে, যারা র্যাঙ্ক জাম্প, আর যারা ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি পেয়েছে, এই ক্যাটাগরিটা হলো চোর ক্যাটাগরি। তাদেরকে এই ক্যাটাগরিটাকে ছাড়া হবে না। এটা যদি থেকে যায় তাহলে দেশের ক্ষতি, ছাত্রছাত্রীদের ক্ষতি। এই 8,000 ক্যাটাগরিটাকে পশ্চিমবাংলায় এদের চাকরি থেকে তার জন্যই সুপ্রিম কোর্ট লিখে দিল। কারণ অনেকে বলছিল যে টাকা ফেরত নেওয়া যায় কিনা, সুপ্রিম কোর্টও তো লিখে দিল যে টাকা বাড়ি গাড়ি সব নিয়ে নিতে হবে, ওই ভাইপোরও নিতে হবে। এমনটাও কি হতে পারে যে প্যানেল এক্সপায়ার কিন্তু সে যোগ্য, তাকে মানে এসএসসির কোনো ভুলের কারণে তার এই রকমভাবে নিয়োগটা হয়েছে? না না, প্যানেল এক্সপায়ারের পরে নেওয়া যায় না। আচ্ছা, তো এটা কি এসএসসি? প্রথমত প্যানেল থেকেই নিতে হয়, ওয়েটিং লিস্ট থেকে নিতে গেলে এক্সেপশন। এটা কি মানে এসএসসির ভুল নাকি যে চাকরিটা করছে তার ভুল? যে চাকরি করছে সে নিয়েছে কেন চাকরি? প্যানেল এক্সপায়ারির পরে সে চাকরি নিয়েছে কেন? মানে এটা সে তার তাই জন্য তো লিখেছে তাদের ওপরও তদন্ত হবে, এক্ষুনি অ্যারেস্ট করতে বারণ করেছে, তাদের ওপর তদন্ত জেলে হওয়া উচিত। ঘুষ দেওয়া যেমন অপরাধ, ঘুষ নেওয়া। এসএসসি রেকমেন্ড করেনি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, চাকরি নিয়েছে কেন? অর্থাৎ অপরাধটা হ্যাঁ, তাদের অপরাধ, সমান অপরাধী, সমান অপরাধী। পার্থ চট্টোপাধ্যায় যা হয়েছে তারও তাই হওয়া উচিত, যে এই 8,000 ক্যান্ডিডেটের। শুধু এরা সেন্টিমেন্ট পেয়ে যাবে হয় নাকি? একটা বিষয় আমরা যেমন দেখলাম, আগে এসএসসি 5,000 সামথিং একটা সংখ্যা বলেছিল, এখন আবার বলছে 8,000। তাহলে এই অযোগ্য সংখ্যা কি বাড়তে পারে পরবর্তীকালে, মানে এই যেহেতু সিবিআই তদন্ত চালাচ্ছে? আমার যা বিশ্বাস 9.5 থেকে 10,000 ইলিগ্যালিটি আছে, তার বেশি নেই। মানে 25,000-এর মধ্যে আমার সম্ভাবনা বলছি, 8,000 বেরিয়েছে, 8,323টা মতো, 10,000 মতো, 324, 10,000 মতন আছে। মানে টোটাল 25,000 অ্যাপয়েন্টমেন্টের মধ্যে 15,000 আপনার যেমন ধরুন ইন সার্ভিস যারা, হ্যাঁ, তারপরে ধরুন অনেকে আছে তারা জেনুইন ক্যান্ডিডেট, তারা নিজেরা বলছে যে এই ওয়েবারটা থেকে আমার নম্বর, আমার সই মিলছে, এটা হাইকোর্টের রেকর্ডেও আছে, সিবিআইয়ের রেকর্ডেও আছে, সব মিলছে। তারা মোটামুটি এই 15,000 আপনার সত্যি তাদের মানে তারা এই মানে সিস্টেমের একটা শিকার। এবারে এই 15,000-কে এখন সুপ্রিম কোর্টের কাছে দৌড়তে হচ্ছে, তাদের নিজেদের বাঁচা। আমার বক্তব্য হলো তারা শান্তিতে ছিল, দেশের কাজ করছিল। চাল কাপড় মিশিয়ে দিয়ে সরকার এটা করেছে নাকি? না, চাল কাপড় মিশিয়ে দিয়ে কথাটা আমি বলতে চাই যে এসএসসি বা সরকার চাইছে এই 10,000-কে বাঁচাতে। কারণ এই 10,000 যদি জেলে ঢুকে যায় বা কিছু হয় তো মুখ খুলবে, 10,000-এর কাছে সাক্ষী হয়ে যাবে পিসি ভাইপোর এগেনস্টে। সেই জন্য এই 10,000 এখন অবধি সংখ্যাটা 8,000 সামথিং বেরিয়েছে। তাহলে কি সরকারের উলঙ্গ চেহারাটা সবার সামনে প্রকাশ্যে চলে আসবে সেই ভয় থেকে নাকি? সরকারের উলঙ্গ চেহারা এমনি সবার প্রকাশ্যে চলে এসে, সেই জন্য এরা করছে না। এরা জেল যাওয়ার ভয়টা আছে না। আপনি দেখবেন না, পশ্চিমবঙ্গ সরকার জেনুইন ক্যান্ডিডেটদের হয়ে তো সওয়াল করতে পারতো, স্কুল সার্ভিস কমিশন তো জেনুইন ক্যান্ডিডেটদের হয়ে সওয়াল করতে পারতো। এরা কিন্তু সওয়ালটা মেনলি করেছে, সুপ্রিম কোর্টে মেনলি করেছে যাতে ক্যাবিনেটে সিবিআইটা আটকানো যায়, পরিবার সমেত জেলে চলে যাবে। তো কিন্তু সেটা তো 16 জুলাই পর্যন্ত না হয় আটকে গেল, তারপর তো সেই একটা চূড়ান্ত শুনানি রায় দান তো দেবেই সুপ্রিম কোর্ট। হ্যাঁ, আস্তে আস্তে আসবে সেটা। 16 জুলাই পর্যন্ত হলো, তারপরে আবার শুনানি হবে, তারপরে আস্তে আস্তে আসবে। রাজ্য সরকারের এটা মতলব না যে এই 15-16,000 যেটা জেনুইন ক্যান্ডিডেট তাদের হয়ে সওয়াল করেছে, তাদের হয়ে তারা নিজেরা সওয়াল করেছে। কিন্তু এই যে বারবার স্টে অর্ডার করানোর যে চেষ্টা, এর ফলে তো বিষয়টা তো সেই ঝুলেই থেকে যাচ্ছে, গোদা বাংলা ভাষায় বললে। একটা কথা বলি, স্টে অর্ডার করার চেষ্টা যোগ্য ক্যান্ডিডেটদের মধ্যে অনেকেই সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। যেরকম রঞ্জিত কুমার বলে একজন সিনিয়র অ্যাডভোকেট, তিনি সওয়াল করেছেন হলো যারা ইন সার্ভিস ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের হয়ে।
তারপরে ধরুন এই বিভিন্ন যারা সরকারি চাকরি প্রার্থী যারা আছে তাদের হয়ে সওয়াল অনেকে করেছেন, যারা একদম যাদের একদম স্পেসিফিক সুপ্রিম কোর্টে সাবমিশনই করছে, যারা আমাদের বিপক্ষে ছিলেন, যারা যোগ্য চাকরি প্রার্থীদের, যে আমাদের না সিবিআই লিস্টে নাম আর তাদের, তারা বলছে যে তাদের না সিবিআই লিস্টে নাম আছে না অন্য কোনো লিস্টে নাম নেই, মানে আমরাও তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি, তাদেরকে কেন ভিক্টিম, তারা মেনলি মামলাটাকে সুপ্রিম কোর্টের কাছে, মানে একটা বড় অংশ কালকে আপনারা তো শুনানি সবাই দেখেছে, তারা বলেছে, তো সেইটাকে একটা কনসিডারেশনের জায়গা সুপ্রিম কোর্ট রেখেছে যে অ্যাটল আপনি অর্ডারটা বেরোলে দেখতে পাবেন, বা অর্ডারটা যারা দেখেছেন শুনেছেন যে স্যাগ্রিগেশনের একটা প্রশ্ন বারবার উঠছে, কারণ সংখ্যাটা 25,000, ঠিক আছে। এখন সবাইকে এই জেনুইন যারা লোকজন, তারা যারা শিক্ষকতা, ধরুন কেউ ম্যাথামেটিক্স সায়েন্সে ভালো নম্বর পেয়েছেন, এরম ধরনের শিক্ষককে তো সুপ্রিম কোর্টের মতে, আমার মতে না, দুম করে ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, সেটাই হচ্ছে বিষয়। এই যে যত স্টে হচ্ছে বিষয়টা, কিন্তু যারা যোগ্য তাদের তো, তারা একটা সমস্যার মধ্যে তো থেকেই যাচ্ছে, দোলাচলের মধ্যে, কোনো সুরাহা তো হচ্ছে না। শুধু যোগ্য যারা চাকরি পেয়েছেন তারা নয়, যারা রাস্তায় বসে আছেন তারা, পশ্চিমবাংলার মানুষ, এবং যারা আপনার ছাত্রছাত্রী, তারা। পিসি ভাইপো তো আর এদের জন্য ভাবে না, পিসি ভাইপো নিজের পকেটটার জন্য ভাবে, সমস্যাটা বেড়েই চলেছে, এদের সমস্যাটা বেড়েই চলেছে, তাই এইগুলোকে হাঁটাতে হবে। এইগুলো যদি হেঁটে যায়, আপনি দেখবেন সুপ্রিম কোর্টে আর মামলাও হচ্ছে না, আপনি দেখবেন কলকাতা হাইকোর্টেও আর মামলা হচ্ছে না, কোনো জায়গাতেই আর কোনো মামলা হচ্ছে না। বারবার এই যে রায়কে চ্যালেঞ্জ করে যাওয়া, সুপ্রিম কোর্ট তো হাইকোর্টে পাঠিয়ে দিচ্ছিল মামলাটা, হাইকোর্ট চূড়ান্ত রায়দান দিল, তারপর আবার সুপ্রিম কোর্টে গেল, তাহলে কি এটাই চলতে থাকবে, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট? সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট এই জন্য চলতে থাকছে, কারণ হচ্ছে হলো পিসি ভাইপো এই জায়গাটা তৈরি করে দিয়েছে। 2011 সালের পরে যারা চাকরি পেয়েছিলেন, 2011 সালের আগে যারা চাকরি পেয়েছিলেন, তাদের কি সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে দৌড়ে বেড়াতে হচ্ছে? পশ্চিমবাংলায় 2011 সালের পরে যারা যারা চাকরি পেয়েছেন, কতজনকে এরকম আস্তে আস্তে বেরোবে যে বারবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট ছুটে বেড়াতে হবে, মাসে 30, 40, 50, 60,000 টাকা মাইনে পেয়ে 10-20,000 টাকা উকিলের পেছনেই ঢেলে দিতে হবে। এটার জন্য কে দায়ী? 2011-র আগে যারা চাকরি পেয়েছেন তাদের এটা হচ্ছে কি? 2011-র পরে যারা চাকরি পেয়েছে তাদের এটা হওয়ার সম্ভাবনা হচ্ছে কেন? লোকসভা নির্বাচনের মাঝে এরকম একটা হাইকোর্টের রায়, সবাই বলেছিল যে ভোটে প্রভাব পড়তে পারে, সেই জন্যই কি মানে একবারে তড়িঘড়ি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে যাওয়া রায়টাকে, মানে নিজেদের যাতে মুখ বাঁচানো যায়, যাতে ভোটে অন্তত কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, তার জন্য কি একটা চেষ্টা করেছে তৃণমূল? সেই জন্য সম্পূর্ণ ভুল কথা। এ রায় হোক বা না হোক, তৃণমূলের খারাপ অবস্থা এবং তৃণমূল যে চোর, এটা পশ্চিমবাংলার মানুষ জানে। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না, তাদের দুকান এবং নাক তিনটেই কাটা থাকে, এবং তারা খুন, চুরি, জোচ্চুরি সব কিছু করাতে তারা পটু। তাই তাদের কোনো কিছু যায় আসে, তাতে কিছু তাদের যায় আসে না। তাদের একটাই লক্ষ্য ছিল, যেটার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্ট করেছে, ক্যাবিনেটে যাতে সিবিআই না ঢুকতে পারে, বা ক্যাবিনেটে ঢুকলে যেন অ্যারেস্টই না করতে পারে পিসি ভাইপোকে। এটা ওদের লক্ষ্য ছিল, যেটার জন্য সরকারকে দিয়ে পিসি ভাইপো সওয়াল করিয়েছে, এর বাইরে কিছু না, জনগণের পয়সা খরচা করে, নইলে ওদের এতে কিছু যাই আসে না। তাহলে যদি সেইটা হতো, তাহলে প্রথম দিনই বলতো আমাদের 7 দিন সময় দেওয়া হোক, কে জেনুইন কে ফলস আমরা দিয়ে দিচ্ছি, লিস্ট ফেলে দিচ্ছি, লিস্ট ফেলে দেওয়ার পর কোর্ট যা বিচার করবে আমরা মেনে নেবো। তারা কিন্তু সেটা করেনি, দিচ্ছি আর দেবো, দিচ্ছি আর দেবো, হচ্ছে আর হবে। এই হলো পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা। মমতা ব্যানার্জি কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে খুশি, এটা এক স্যান্ডেলে লিখেছেন, তার পাশাপাশি সমগ্র শিক্ষক সমাজকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু এই যে এসএসসি স্বীকার করে নিল 8,324 জন অযোগ্য, সেই বিষয়টা নিয়ে কিন্তু পুরো মুখে কুলু পেটেছেন, কোনো কথা বলেননি। 8,000 যে সংখ্যাটা, এটা আমরা দিয়েছি। এসএসসি স্বীকার করেছে যে প্যারাগ্রাফ 241, 271 অফ দ্য জাজমেন্ট, এবং এসএসসি রিপোর্ট 609 নম্বর পাতায় এসএলপি যেটা আছে, যেটা এসএসসি রিপোর্ট অ্যানেক্স করেছে, সেই 3টে পাতা থেকে এই ফিগারটা উঠে এসেছে। এটা তাই ওদের স্বীকারোক্তি। মমতা ব্যানার্জি খুশি কেন? মমতা ব্যানার্জি খুশি হলো যাতে করে এক্ষুনি ভোট অবধি 16ই জুলাই পর্যন্ত তার মন্ত্রিসভার লোকজন অ্যারেস্ট হবে না। ওইগুলো বাজারে বলতে হয় তাই বলেছি। বেসিক্যালি তো মাফলার গেছে, হাওয়াই চটিকে যেতে হবে, 16ই জুলাই পর্যন্ত তাকে যেতে হবে না, এটাতে উনি খুশি। নাহলে তো যে এই সময় চলে যেত। এটার সাথে ভোটের কোনো সম্পর্ক আছে নাকি?
এই মামলার সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। তা উনি এখন 16ই জুলাই পর্যন্ত যেহেতু ভেতরে যেতে হবে না, সেই জন্য উনি খুশি।